গাইস দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সমন্বয়কদের মাঝখানে কিন্তু মারামারি লেগে গেছে। এক পর্যায়ে সমন্বয়ক সাদিস আলমকে গণধোলাই দিচ্ছে, আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। সমন্বয়কদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি এবং 21 জন হাসপাতালে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। সমন্বয়কদের জন্য একটা হুঁশিয়ারি বার্তা, কারণ এই সমন্বয়ক একটা চিঠি পাইছিলেন মরার জন্য প্রস্তুত। এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন। ঘটনার প্রেক্ষাপট, ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হচ্ছেন কবিরুল ইসলাম জয়, বয়স 28। তাকে আজকে ভোরবেলা কুপিয়ে জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়ে গেছে একদল দুর্বৃত্তরা। সমন্বয়কের সাথে কথা বলতে চাই না, আর আমরা বলতেও চাই না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এক মুহূর্তের জন্য যাব না। আপনারা আমাদেরকে মারেন, কাটেন, যা ইচ্ছা তাই করেন, আমরা এখানে মারা যাব, কিন্তু আমাদের দাবি না আদায় করে যাব না। রাফি হোক, সে হাসনাত আব্দুল্লাহ হোক, আতিক সোহেল হোক, কাউকে গোনার আমাদের টাইম নাই। এসব দেখে হচ্ছে আমি সার্জিস ভাইয়ের সাথে যোগাযোগ করার ট্রাই করি। ইভেন কি ওনার মামা শুভম মামা, ওনার সাথেও কন্ট্যাক্ট করছি। শুভম মামাকে বলছি যে আপনি একটু ভাইয়ের সাথে কথা বলাই দিয়েন। তো যাই হোক, সেদিন 12টা বাজে আমি বাসায় যাওয়ার পরে সার্জিস ভাই আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, মাহি তোমাকে আমি একটা নাম্বার দিচ্ছি, একটা নাম দিচ্ছি, তুমি এই ম্যামের কাছে যাও। উনি না করতাম, আমরা যুদ্ধ নেমেছি বলেই আজ এরা উপদেষ্টা হইতে পারছে ভাই। এরা এই রুমে বসে বসে বাতাস খাচ্ছে আর গদি চেয়ারে বসে হুকুম করছে ভাই। আমরা কি হুকুম গুলাম? আমরা হুকুম গুলাম না। আমাদের অধিকার, আমাদের দাবি মানতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতগুলো কমিটি করা হয়েছিল, কতগুলো কমিটি বাতিল করা হয়েছে, কতগুলো কমিটি আসলে এই পর্যন্ত অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, কোথায় কোথায় সার্জিস এবং হাসনাতদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, কমিটি থেকে কতজন পদত্যাগ করেছে, এটা কিন্তু মিডিয়াতে সম্পূর্ণভাবে না আসলেও আমরা প্রকাশ করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নতুন দল করতেছে, সেই নতুন দল উপলক্ষে সারা বাংলাদেশে তারা কমিটি গঠন করতেছে। সমন্বয়কদের ভিতরে মারামারি, অনেকেই বলতেছে এই সমন্বয়করা তাদের নিজস্ব পদ নেওয়ার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি করতেছে। সমন্বয়কদের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই, যা আজকের ভিডিওতে সেইগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন কিছু অজানা তথ্য, যা জানলে আপনারা ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব এই সমন্বয়কদের ভিতরে কি নিয়ে বা কিভাবে মারামারি হয়েছিল তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। কয়েক মাস ধরে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, তাদের অনেকের বাড়ির দেয়ালে বেনামি চিঠি অনেক কিছু যাচ্ছিল যে মরার জন্য প্রস্তুত। তো এটারে অনেকে হালকা নিছে, আবার অনেকে সিরিয়াসলি নিছে। এর মাঝখানে কাফির বাড়িতে আগুন নিয়েও ধোঁয়াশা আছে। আগুন কি কাফির সেই মশার কয়েল থেকে লাগলো, নাকি সেই পরিকল্পিতভাবে দিল সরকারি নতুন ঘর করার জন্য? এরকম অনেক বক্তব্য আছে। তো এর মাঝখানে ঠাকুরগাঁয়ে আজকে যে ঘটনা ঘটেছে, সমন্বয়কদের জন্য একটা হুঁশিয়ারি বার্তা, কারণ এই সমন্বয়ক একটা চিঠি পাইছিলেন মরার জন্য প্রস্তুত। এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন। ঘটনার প্রেক্ষাপট, ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হচ্ছেন কবিরুল ইসলাম জয়, বয়স 28। তাকে আজকে ভোরবেলা কুপিয়ে জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়ে গেছে একদল দুর্বৃত্তরা। ভোর 5:30টার দিকে ভুল্লি থানার বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। আর তার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার কেশরবাড়ির মৃত মতিউর রহমানের ছেলে। পুলিশের বক্তব্য, ঢাকায় চোখের চিকিৎসা করে হানিফ পরিবহনের বাসে করে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন জয়। সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা
দুটি মোটর সাইকেলে হঠাৎ করে দুর্বৃত্তরা আসে, কোনো বলা নেই কথা নেই, তার উপরে তারা চাপাতি দিয়া মোটামুটি তাকে জখম করে যতটুকু দরকার, আর এলোপাতারিক উপায় মারধরও করছে। তার বন্ধু বলছেন যে জয় জুলাইয়ের আন্দোলনে আমাদের সাথে ছিল, তার শরীরে 27টি গুলির চিহ্ন রয়েছে, চোখেও তার গুলি লাগছিল। এখন এই চোখের চিকিৎসার জন্য 19শে ফেব্রুয়ারি ঢাকায় গিয়েছিল, আর আজ সকালে বাড়ি ফেরার পথে ভোর 5টায় তার উপরে হামলার ঘটনা ঘটে। তার সঙ্গে থাকা সব কাগজপত্র ও দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে। তো তার বক্তব্য, আমরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি। আর যিনি আহত হয়েছেন তার বক্তব্য হচ্ছে, তিনি বাড়ি ফেরার পথে রাত 2টার দিকে একজন তারে ফোন করে জানতে চায় তিনি কোথায় আছেন। তো তিনি বলছেন যে আমি তো ভাই ঢাকা আছি, তো বলতেছে জরুরি কাজ ছিল, কখন ফিরবেন? তো বলছে আমি ভোর হবে, আস্তে আস্তে আমি বাস থেকে নাইমা আইসা বাড়িতে যাব। এই তথ্যটা নেওয়ার পরে যখন তিনি ঠাকুরগাঁও ফিরছেন ভোর 5টার দিকে, ওই দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়েছে। তিনি কাউকে চিনেননি, আর তার বক্তব্য তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল। যেহেতু তিনি জুলাই অভ্যুত্থান আগস্টের সাথে কানেক্টেড, সুতরাং ফেসিবাদী শক্তির কেউ না কেউ এই ঘটনা করেছে। এখন স্বাভাবিকভাবে চিন্তা হয়তো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এই নামটাই চলে আসছে। এখন বাংলাদেশে অনেক কিছু ঘটে, কে করছে, বাট কমেন্টে সবাই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ লিখছেন। হতেও পারে, আবার নাও কিন্তু হতে পারে। তবে সমন্বয়ক যারা এই লেভেলে আছেন তাদের একটু নিরাপত্তার ইস্যুটা জরুরি। তবে কয়জনের নিরাপত্তা দিবে সরকার, সেটাও একটা বিষয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কতগুলো কমিটি করা হয়েছিল, কতগুলো কমিটি বাতিল করা হয়েছে, কতগুলো কমিটি আসলে এই পর্যন্ত অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, কোথায় কোথায় সার্জিস এবং হাসনাতদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, কমিটি থেকে কতজন পদত্যাগ করেছে, এটা কিন্তু মিডিয়াতে সম্পূর্ণভাবে না আসলেও আমরা প্রকাশ করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে নতুন দল করতেছে, সেই নতুন দল উপলক্ষে সারা বাংলাদেশে তারা কমিটি গঠন করতেছে, এবং এই কমিটি নিয়ে নানা ধরনের বিতর্ক কিন্তু এই পর্যন্ত আপনারা দেখেছেন। অনেক জায়গায় আপনারা দেখেছেন পদত্যাগ করেছে, সার্জিস হাসনাতদের অবাঞ্ছিত ঘোষণা করেছে, কিন্তু পূর্ণাঙ্গভাবে এখন পর্যন্ত মিডিয়াতে সেই বিস্তারিত আসে নাই। আমরা আজকে আপনাদেরকে সেই বিস্তারিতই জানাবো। প্রিয় দর্শক, কোথায় কোথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা হয়েছে এবং পদত্যাগ কেন করেছে এবং কমিটি কেন বাতিল করা হলো। প্রথমে আমরা আসি সিরাজগঞ্জের ঘটনায়। সিরাজগঞ্জে কিন্তু 600+ শিক্ষার্থী নিয়ে একটা কমিটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে যারা এই কমিটিতে জায়গা পায়নি অথবা যারা মনের মতো পদবি পায়নি, তারা কিন্তু একত্রিত হয়ে এই কমিটির বিরোধিতা করেছে এবং এই কমিটি বাতিল করার জন্য তারা কিন্তু মহাসড়ক অবরোধ করেছিল এবং রেল অবরোধ করেছিল। এটা আপনারা জানেন, রেল অবরোধ করেছিল। সেখানে সেই কমিটিকে কিন্তু বাতিল করা হয়েছে, অর্থাৎ এই 600+ সদস্য নিয়ে যে কমিটি ঘোষণা করা হয়েছিল 6 মাসের জন্য, সেটা কিন্তু অলরেডি বাতিল করা হয়েছে। নতুন ভাবে সেখানে আর কোনো কমিটি ঘোষণা করা হয়নি। চট্টগ্রামে 123 জনকে নিয়ে কিন্তু সেখানে কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা করার পর সেখান থেকে যারা মন মতো পদ পায়নি, তারা সেই কমিটি থেকে পদত্যাগ করেছে, এবং যারা কমিটিতে স্থান পায়নি তারা কিন্তু হাসনাত এবং সার্জিসদের অবাঞ্ছিত ঘোষণা করেছে, যে তাদেরকে এখান থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো, তারা আমাদের সাথে গাদ্দারি করেছে। সেখান থেকে কিন্তু পদত্যাগ করেছে 13 জন। চাঁদপুরের ঘটনা সবচেয়ে বড় ঘটনা। এখানে 250 জনকে নিয়ে একটা কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই কমিটি ঘোষণা করার পর রাতে কমিটি ঘোষণা করা হয়েছে, সকালেই কিন্তু 160 জন সেখান থেকে পদত্যাগ করেছে, এবং পদত্যাগ করার পরে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে যে এই কমিটিতে যারা অংশগ্রহণ করেছে তারা অনেকেই বহিরাগত। সেখানে কিন্তু তাদের কমিটি থেকে 60 জন পদত্যাগ করেছে এবং ওই কমিটি ওরা বাতিল ঘোষণা করেছে। কেন্দ্রীয় পর্যায় থেকে কিন্তু এখন পর্যন্ত সেটা বাতিল করা হয়নি। খুলনাতে কিন্তু এই যে সমন্বয়ক হান্নানের বাবাকে আওয়ামী লীগের নেতা আখ্যা দিয়ে
যে আওয়ামী লীগের নেতা আখ্যা দিয়ে এবং বহিরাগতরা এই কমিটিতে সংযুক্ত হয়েছে এবং এর মধ্যে কোনো স্বার্থ উন্নিশী মহল কাজ করছে এইটা বলে সেখান থেকে কিন্তু পদত্যাগ করেছে ৭৮ জন। সেখান থেকে এই পর্যন্ত পদত্যাগ করেছে ৭৮ জন এবং সেই কমিটি একবারে বাতিল ঘোষণা করার জন্য কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সেখানকার ছাত্ররা। তারা বলেছেন যে এই কমিটি কখনোই এখানে গ্রহণযোগ্য নয়, যেখানে সমন্বয়ক হান্নানের বাবা আওয়ামী লীগের নেতা ছিল, সেখানে ওই হান্নানকে জড়িত করে এই যে কমিটি এটা সেখানে করা যাবে না, এই জন্য কমিটি প্রত্যাখ্যান করেছে এবং হান্নানের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ নিয়ে আসছে। এই হান্নান আসলে জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলন হয়েছিল সে আন্দোলনে ছাত্রদের পাশে ছিল না, রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এবং ছাত্ররা যখন আন্দোলন করে ফিরে আসছিল তখন সেখানে গিয়ে সে সামনে দাঁড়িয়ে ফটো সেশন করেছে, এমন অভিযোগ দিয়ে এই কমিটি বাতিল করার চেষ্টা করেছে। প্রিয় দর্শক, এছাড়াও বিভিন্ন নওগাঁ থেকে বা বিভিন্ন এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেগুলো হচ্ছে কমিটি ঘোষণা করা হচ্ছিল তার মধ্যে এই পর্যন্ত প্রায় হচ্ছে 400 কমিটি ঘোষণা করা হয়েছে। 400 কমিটি ঘোষণার মধ্যে বেশিরভাগই বিতর্ক সৃষ্টি করেছে এবং সে সকল কমিটি বাতিল করার জন্য এবং এই কমিটিতে নতুন করে আবার কমিটির ঘোষণা দেওয়ার কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত যারা ছিল তারাই ওই এলাকার। এছাড়াও হচ্ছে আপনার রাজশাহীতে যে কমিটি ঘোষণা করা হয়েছে এখান থেকে কিন্তু ছাত্ররা পদত্যাগ করেছেন। এই পদত্যাগ করে এই কমিটিতে নতুন করে সদস্য নেওয়ার জন্য তারা বলেছেন। রংপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে কমিটি ঘোষণা করা হয়েছিল সেই কমিটি ঘোষণা করার পর 113 জনের মধ্যে এখান থেকে 9 জন কিন্তু পদত্যাগ করেছে এবং কমিটি বাতিল চেয়েছেন। তাছাড়া লালমনিরহাটের যে কমিটি ঘোষণা করা হয়েছিল সেই কমিটি থেকেও 2 জন পদত্যাগ করেছেন এবং সেই কমিটি অবাঞ্ছিত বলেছেন যারা কমিটিতে স্থান পায়নি তারা কিন্তু প্রেস ব্রিফিং করে জানিয়েছেন। এছাড়াও আপনার হচ্ছে বরিশালে যে কমিটি ঘোষণা করা হয়েছে বরিশালের কমিটি নিয়ে তো যে তোলপাড় সৃষ্টি হয়েছে আপনারা জানেন। এই বরিশালে যারা হচ্ছে ছাত্র আন্দোলনে ছিল না বা হচ্ছে জামাত শিবিরের লোকজন অথবা অন্য রাজনৈতিক দলের লোকজন যে এই কমিটিতে যুক্ত হয়েছে দেখে এই কমিটি কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে এবং এই কমিটিতে যারা পদ পেয়েছিল তারাও কিন্তু প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে যে না, আমরা আসলে এই কমিটি এইভাবে চাই না। এছাড়াও সিলেটে যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতেও কিন্তু রয়েছে নানা ধরনের অনিয়মের অভিযোগ এবং যারা সেখানে পদ পায়নি তারা কিন্তু নিজেদের মধ্যেই একটা হানাহানির সৃষ্টি করেছেন। এছাড়া ঢাকার যে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে এটা মোটামুটি এখন পর্যন্ত স্থায়ী দেখা যাচ্ছে, তবে তারপরেও এগুলো নিয়েও নানা ধরনের জল্পনা কল্পনা রয়েছে এবং এই কমিটিগুলো টিকবে কিনা সেটা নিয়েও আসলে আলোচনা সমালোচনা হচ্ছে। এছাড়াও জয়পুরহাটে যে কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটি পুরোটাই বাতিল করা হয়েছে। এই কমিটিতে যারা পদ পদবি পেয়েছিল তারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনোনীত নয়, ওই এলাকার যে ছাত্ররা ছিল তারা এটাই প্রকাশ করেছেন। এছাড়াও হচ্ছে আপনার দিনাজপুরে যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটি নিয়ে রয়েছে জল্পনা কল্পনা। এই কমিটিতেও আসলেই এই বহিরাগতরা আগমন করেছে বলে অভিযোগ করে এই কমিটি বাতিল চেয়েছেন যারা পদ পদবি পায়নি বা কমিটিতে স্থান পায়নি তারা। যশোরে যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটি অবশ্য সেই কমিটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে, সেটা এখন পর্যন্ত বাতিল করা হয়নি। চট্টগ্রামের কথা বলেছি প্রিয় দর্শক, আসলে এই যে 400 কমিটির মধ্যে ছাত্রদের প্রায় যে 400 কমিটি হয়েছে এই 400 কমিটির মধ্যে কিন্তু বেশিরভাগ কমিটি নিয়েই রয়েছে জল্পনা কল্পনা এবং এই কমিটিগুলো থেকে অনেকেই পদত্যাগ করছেন এবং অনেকেই এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছেন। অনেকেই বলছেন যে এগুলো হচ্ছে পরিকল্পনা মাফিক করা হচ্ছে। যারা এই জুলাই আগস্টে আন্দোলন করেছে বা জুলাই আগস্টের প্রত্যক্ষ যোদ্ধা যারা তাদেরকে বাদ দেওয়া হয়েছে। অনেক কমিটিতে যারা আহত আছেন তাদের নাম দেওয়া হয়নি, এই নিয়েও চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। এছাড়াও এই যে নতুন যে দল ছাত্ররা ঘোষণা করছেন এই দল নিয়ে কিন্তু আসলে শঙ্কা দেখা দিয়েছে। যেমন ধরেন এই দলের আহ্বায়ক আসলে গুঞ্জন বা হচ্ছে প্রকাশ করা হয়েছে এই আহ্বায়ক হিসাবে থাকবেন নাহিদ ইসলাম, অর্থাৎ যিনি ছাত্র উপদেষ্টা অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের উপদেষ্টা হিসাবে যিনি আছেন
তিনি হচ্ছে নাহিদ ইসলাম। সেই নাহিদ ইসলামকে আহ্বায়ক করে নতুন যেই দল গঠন করা হবে, সেই দল নিয়ে কিন্তু জল্পনা কল্পনা রয়েছে। কারণ নাহিদ ইসলাম এখন পর্যন্ত নিজের মুখে স্বীকার করেনি যে সে কি হচ্ছে রাজনীতিতে আসবে বা এই দলের প্রধান হিসাবে থাকবেন কিনা, সেটা এখন পর্যন্ত সেটা প্রকাশ হয়নি। এই ক্ষেত্রে যে আহ্বায়ক নিয়ে একটা শোচনীয় অবস্থার মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এটা কিন্তু স্পষ্ট। আবার আমরা শুনছি যে হচ্ছে এই গণ অধিকার পরিষদের নূর, সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূরকে আহ্বায়ক করা হতে পারে, এই নিয়েও কিন্তু মিটিং চলছে, প্রিয় দর্শক, মিটিং চলছে বা কথাবার্তা হচ্ছে, এটা কিন্তু আমরা জানতে পারছি। প্রিয় দর্শক, এই ছিল হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান অবস্থা, তাদের কমিটি নিয়ে যে অবস্থা। তবে যে পরিমাণ জল্পনা কল্পনার শিকার তারা এই পর্যন্ত হয়েছে, আমার মনে হয় না যে পুরো কমিটি যদি এরা এই পর্যন্ত করতে না পারে, এটা তো জেলা পর্যায়ে চলছে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে চলছে, তারপরে কিন্তু তাদের থানা পর্যায়ে যেতে হবে, ওয়ার্ড পর্যায়ে যেতে হবে, সেগুলোতে কি হবে সেটা আমরা আসলে পরবর্তীতে জানতে পারবো, প্রিয় দর্শক। এবং আমাদের কাছে যে নিউজগুলো আসবে, গণমাধ্যমে প্রকাশ হোক বা না হোক, মিডিয়াতে প্রকাশ হোক বা না হোক, আমরা সেটা আপনাদেরকে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, ছাত্রদের নতুন দল নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। নাহিদ ইসলাম কি পারবেন এই দলের প্রধান আহ্বায়কের দায়িত্ব পালন করতে? কে হচ্ছেন দলটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা, আক্তার হোসেন, জোনায়েদ, নাকি সার্জিস আলম অথবা হাসনাত? একটার পর একটা আলোচনা চলছে। আবার অনেক জায়গায় খবর আসছে যে ছাত্রদের ভেতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে বা তাদের মধ্যে পদ নিয়ে হাতাহাতি অথবা তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিএনপি শুরু করছে তিস্তাকে নিয়ে নতুন আন্দোলন। হঠাৎ বিএনপি ভারত বিরোধী এই আন্দোলনের কারণ কি? আবার যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে প্রকাশ্যের নেপথ্যে, তাদের মধ্যে শিবির পরিচয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় নির্বাচন আগে চায় নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, এরকম নানা বিষয় এখন বাংলাদেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এই বিষয়গুলোর সঙ্গে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই আলোচনা। দর্শক, প্রথমেই আমি ছাত্রদের আন্দোলন নিয়ে কথা বলতে চাই এবং ছাত্রদের নতুন দল নিয়ে আলোচনা করতে চাই। আজকালকের ভেতরে হয়তোবা আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করবেন এবং তাদের যে নতুন দলটি আসছে সেই দলটির প্রধান পদে তিনি স্থলাভিষিক্ত হবেন। এটি মোটামুটি এখন গণমাধ্যমের প্রধান খবর। কিন্তু দ্বিতীয় পদটিতে সাধারণ সম্পাদক কিংবা সেক্রেটারি পদে কে বসবেন বা সদস্য সচিব পদে কে বসবেন, এটি নিয়ে কয়েকটি আলোচনা আছে। এর মধ্যে শীর্ষে যে নামটি আছে আক্তার হোসেন, যিনি নাগরিক কমিটির এখন পর্যন্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর রয়েছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র জোনায়েদের নাম, রয়েছে আমাদের বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বা প্রিয় নাম সার্জিস আলম, রয়েছেন হাসনাতের নাম। সকল কিছু ছাপিয়ে এই মুহূর্তে যে আলোচনাটা সবচেয়ে বেশি আসছে সেটি হলো এদের মধ্যে কারা শিবির না। বাংলাদেশে খুব কম সংখ্যক লোক পাওয়া যাবে যারা কোনো রাজনৈতিক দলকে পছন্দ করেন না। এখন সার্জিসকে বলা হচ্ছে ছাত্রলীগ থেকে উঠে এসছে, কিন্তু সার্জিসকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু দেখেছি তিনি ছাত্রলীগের মতো মনে হয় না। তিনি হয়তো ইউনিভার্সিটি জীবনে ছাত্রলীগের দু একটা অনুষ্ঠানে বা কয়েকটা বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, হতে পারে। কারণ যখন যে দলটি ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠন সেভাবেই ক্যাম্পাসগুলোকে তাদের কন্ট্রোলে বা দখলে রাখে। আবার জুনায়েদকে নিয়ে আলোচনা হচ্ছে, তিনি শিবিরের সাবেক নেতা। আবার
বৈষম্য বিরোধী আন্দোলনে নেপথ্যে বসে যারা কাজ করেছে সাদিক সহ আমরা দেখেছি আরও ফরহাদের নাম সহ অনেকের নাম আসছে যারা শিবির করতেন, পরবর্তী যাদের নাম প্রকাশ পেয়েছে। তো এই ক্ষেত্রে ছাত্রদের যে নতুন দলটি তৈরি হচ্ছে, এই দলটি আগামী দিন বাংলাদেশের মানুষের কোনো স্বপ্ন পূরণ করতে পারবে কিনা এটা নিয়েও আলোচনা চলছে। তবে সব কিছু ছাপিয়ে শিবির এবং সাধারণ ছাত্র এই আলোচনাটা এখন সবার উপরে। একটা বিষয় বলতে হবে যে ছাত্র শিবির এই নামটি এখন আর কোনো কলঙ্কিত নাম নয়। 5 আগস্টের পর ছাত্র শিবির নামটি সবার কাছে এখন মোটামুটি প্রিয় হয়ে উঠেছে। তবে ছাত্র শিবিরের বিপরীতে যারা অবস্থান করছেন তারা এই নামটিকে পূর্বের মতোই কলঙ্কিত বা ঐতিহাসিক একটা দায়বদ্ধতার জায়গায় আনতে চাইছেন। এখন ধরেন এই যে আন্দোলনটা হয়েছে এর আগে আমাদের দেশে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক ভাই বলেছিলেন, বুড়োরা যা পারেনি নাহিদ আসিফরা তা পেরেছে। আসলে একটা কথা আপনাদের খেয়াল করতে হবে, নাহিদ আসিফরা এদেরও পরিবার হয়তো কোনো দলকে ভোট দেয়, খোঁজ নিলে দেয়, আপনারা একটু খোঁজ নেন জানবেন, অথবা তাদেরও কোনো দলকে পছন্দ থাকতে পারে। একেবারে নির্ভেজাল কোনো রাজনৈতিক দলকে পছন্দ করে না বা ভোট দেয় না বা কোনো দলের অংশ নয় এমন মানুষ পাওয়া একেবারে কঠিন। আমাদের যে উপদেষ্টারা বসে আছেন তারাও তো ভোট দিয়েছেন এক সময়। আবার আমাদের যারা আমলা রয়েছেন, পুলিশ রয়েছেন, তারাও তো কোনো দলের মধ্যে আছেন। এখন কে কতটা দল কানা সেটা হতে পারে প্রশ্ন। এখন ধরেন সার্জিস, হাসনাত অথবা আরও যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু এরা এই ব্যাকগ্রাউন্ডের বাইরে এসে বাংলাদেশকে মুক্ত করেছে ফ্যাসিস্ট বা স্বৈরাচার হাসিনার হাত থেকে। এটা প্রাধান্য পাওয়া উচিত। তারা পেছনে কোন রাজনীতি করেছেন, কোন দলের অংশ ছিলেন, এগুলো ভুলে যাওয়াটা খুবই আমি মনে করব বড় একটা কারণ হতে পারে বা সবচেয়ে বড় উদাহরণ হতে পারে আমাদের জন্য। কি রকম? ধরেন নাহিদ ইসলাম এই দলটির প্রধান আহ্বায়ক হতে পারেন বা প্রধান হতে পারেন, এরপর সারা দেশে কমিটি হবে। সাধারণ সম্পাদক বা সদস্য সচিব কে হতে পারে? সদস্য সচিব হওয়ার ক্ষেত্রে আক্তার হোসেন, জোনায়েদ বা আরও যাদের নাম বললাম এরা প্রত্যেকেই যোগ্য এই পদের জন্য। কেউ নেপথ্যে কাজ করেছে, কেউ প্রকাশ্যে কাজ করেছে। আমরা আক্তার হোসেনের নামটি বললে দেখব বিগত সময় ফ্যাসিস্ট হাসিনার সময় সর্বাধিক জেল খেটেছেন তিনি, এবং তিনি চেষ্টা করেছেন ছাত্রদের মধ্য থেকে একটা বড় বিপ্লব তৈরি করতে। আবার জোনায়েদের নাম বললে আমরা দেখব এই জোনায়েদ ঢাকা ইউনিভার্সিটিতে যখন বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি হচ্ছিল এটাকে সংগঠিত করার কাজ করেছেন, যদিও তিনি তাকে শিবির বলা হচ্ছে। সার্জিস আলম তার তুখর বক্তৃতা, নেতৃত্ব, সাহসিকতা, প্রজ্ঞা, বুদ্ধি এগুলো আমাদের ছাত্র সমাজকে দিশা দিয়েছে, আন্দোলনের গতিকে আরও সামনে এনেছে। এবং হাসনাত আবদুল্লাহ তিনিও তার জায়গা থেকে যথেষ্ট শক্তি জুগিয়েছে ছাত্র সমাজকে। নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ, বাকের এরা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে আমাদের কাছে পরীক্ষিত ফাইটার। এখন আপনি কাকে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু প্রশ্ন হলো যারা যেই পদে বসেন, ধরেন এই নতুন দলটাতে 20 জন যোগ্য ব্যক্তি আছে, এই 20 জন যোগ্যের মধ্যে আপনি কাকে গুরুত্বপূর্ণ পদে বসাবেন এটা কিন্তু খুব কঠিন একটা কাজ। কিন্তু বিপরীত দিকে যারা এই ছাত্রদের নতুন দল দেখতে চায় না তারা এটাকে বিতর্কিত করার জন্য শিবির তকমাটা দিচ্ছে। শিবির এই দেশের একটি রাজনৈতিক বা ছাত্র শক্তি, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন কিংবা ছাত্র লীগ বা আদার্স যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের মতোই শিবির একটি সংগঠিত ছাত্র শক্তি হিসেবেই আমি বিবেচনা করি। এখন যদি আপনি 71-এর ইতিহাস জানেন, আমি শিবিরকে এক্ষেত্রে চড়াবো না, কারণ শিবিরের জন্ম 71-এর পরে।
জামায়াতের ক্ষেত্রে হয়তো বা আপনারা এই কথাগুলো বলতে পারেন। আবার ছাত্রলীগের প্রশ্নটা টানলে বলবো, ছাত্রলীগ ৭১-এ বড় ভূমিকা রাখলেও এই দেশে বাকশাল প্রতিষ্ঠা, আবার এই দেশে ফ্যাসিস্ট বা স্বৈরাচারের যে রূপটি আমরা দেখেছি তার নেপথ্যে বা প্রকাশ্যে ছাত্রলীগ একটা জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছিল। আবার ছাত্র দলের কথাটি বললে আমরা গর্বিত হতে পারি, কারণ এই দলটি বিগত সময় অনেক লড়াই সংগ্রামের একদম সামনের সারিতে কাজ করেছে। বহু ছাত্র দলের ছেলেরা জীবন দিয়েছে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে। সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও ছাত্র দলের অনেক বড় ভূমিকা ছিল। তো এদের মধ্য থেকে যারা এই দলটিকে এখন নেতৃত্ব দেবেন, মানে নতুন দলটিকে, আমি মনে করি যোগ্যতার আলোকে সবাই পরীক্ষিত। এদের নিয়ে আমি কোনো প্রকার দ্বিধান্বিত নই, কিন্তু প্রশ্ন হলো এদেরকে কারা খাটো করতে চাইছে বা বিতর্কিত করতে চাইছে? তারা হলো যারা নতুন দলকে ভয় পান। এই মুহূর্তে আওয়ামী লীগ নেই বললেই চলে, ছাত্রলীগ নিষিদ্ধ। প্রকৃতভাবে আগামী নির্বাচনে বাংলাদেশে ফাইট করবে বিএনপি এবং জামাত। এই দুটো দলে বাকিরা ভাগ হয়ে যাবে। এখন জামাত আর বিএনপি এই দুটো দলই ফাইট করবে আগামী নির্বাচনে। তো এই দুটোর মধ্যেই এখন বিরোধ, সেটা মতবিরোধ হোক বা বিভিন্ন ক্ষেত্রে বিরোধ হোক। আবার দেখছি এই দুটো দলের মধ্যেই সোশ্যাল মিডিয়া এখন ঝড় উঠছে, কার দল বেশি পরীক্ষিত, কার দল ব্যর্থ, এগুলো নিয়ে। এগুলো থাকা খুবই স্বাভাবিক, কারণ রাজনৈতিক দলের দুটো দল মানে এই বিএনপি জামাত প্রায় 2 থেকে 2.5 দশক তারা একসাথে কাজ করেছে। এখন তারা দুটো দলই আগামী নির্বাচনে বিপরীত দিকে দাঁড়াবে। তো তাদের মধ্যে এই প্রতিযোগিতা হওয়াটা শিষ্টাচার পরিপন্থী না, শিষ্টাচার বহির্ভূতও না। আমি মনে করি এটা একটা সিস্টেম বা আমাদের দেশের রাজনীতি, এটা খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু বাস্তবিক অর্থে ছাত্রদেরকে জামাত শিবির সহযোগিতা করছে, বিএনপিও সহযোগিতা করছে, কিন্তু নতুন দল আসা নিয়ে আমরা দেখছি যে বিএনপির অধিকাংশ নেতা একটু ভিন্ন টাইপের বক্তব্য দিচ্ছেন। এটারও কারণ আমরা কম বেশি বুঝতে পারছি। এখন বিষয়টা হলো যে নতুন দলটা আসবে, তারা কিন্তু একটা শক্ত প্রতিযোগিতার মধ্যে পড়বে। বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলেও বিএনপি একটা শক্তিধর দল এবং ক্ষমতায় আসার মতো দল। আবার 5 তারিখের পর জামাত বা বিগত 15-16 বছরে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত জামাত এখন বেশ শক্তিশালী। আবার ইসলামী দলগুলো যদি জামাতের সিরিয়ালে চলে আসে বা জামাতের কাতারে চলে আসে, সেই ক্ষেত্রে জামাত অনেক বেশি শক্তি সঞ্চার করতে পারবে। ভোটের রাজনীতিতে জামাত অনেক একটা বড় ভালো ফলাফল পেতে পারে। এখন ছাত্ররা হবে তৃতীয় দল নাকি প্রধান দল না দ্বিতীয় দল? ছাত্রদের মধ্যে যদি এই পদবি নিয়ে কোনো বিরোধ সৃষ্টি হয়, কিংবা এরা এই বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটি বা এই যে তাদের প্ল্যাটফর্ম, এখান থেকে তারা যদি বেরিয়ে যায়, এরা যদি অন্য কোনো দলে যায়, সেক্ষেত্রে আমি মনে করি ছাত্ররা দুর্বল হয়ে যাবে। এই সময় ছাত্রদের না জামাতে যাওয়া উচিত না বিএনপিতে যাওয়া উচিত। কোয়ালিশন করতে পারে, নির্বাচনে একটা দল তৈরি করে তারা পরবর্তী কোয়ালিশন করলো, কিন্তু ছাত্ররা যদি নিজেদের মঞ্চ ছেড়ে বা নিজেদের ফোরাম ছেড়ে তারা অন্য কোনো দলে যায়, তারা বিতর্কিত হয়ে যাবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তাহলে ছাত্রদের কি করতে হবে? ছাত্রদেরকে একটা শক্তিশালী দল গঠন করতে হবে। বাংলাদেশের মানুষ এতদিন যে দলগুলো দ্বারা কোনো স্বপ্ন তাদের পূরণ হয়নি, বা বাংলাদেশে যেই মানুষগুলো একটা ইমরান খানের প্রত্যাশা ছিলেন, যারা পরিবারতন্ত্রের বাইরে মানুষকে স্বপ্ন দেখাবেন, যারা প্রথাগত বা তথাকথিত রাজনীতির নামে বাংলাদেশকে শোষণ করেছেন, টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাট, দখলদারিত্ব করেছেন, সেই সব দলের বিরুদ্ধে ছাত্ররা পারবে বাংলাদেশকে নতুন আলো দেখাতে। এখন এই আলোটি দেখানোর ক্ষেত্রে ছাত্রদের নিজেদের চোখে যথেষ্ট আলো থাকতে হবে। কীরকম?
আমরা দেখছি সরকারের বয়স 6 মাস অতিক্রান্ত হয়েছে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি। সেখানে আমাদের 3 জন সমন্বয়ক উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে। এদের নিয়ে আলোচনা সমালোচনা দুটোই রয়েছে। এখন এরা এই পদে বসে কতটুকু সাকসেস হয়েছে, কতটুকু দেশকে জনগণকে দিতে পেরেছে, এটা নিয়েও আমাদের অনেক রকম প্রশ্ন আছে। কিন্তু এটা সত্য, ছাত্ররা যেখানেই বসুক, এই দেশের মূল চাবিটা ছিল, কন্ট্রোলের চাবিটা ছিল ডক্টর ইউনূসের কাছে, এবং এটি ছিল আমাদের ডিপ স্টেটের হাতে। সেখানে ছাত্রদের নিজেদেরও অনেক রকম ফাইট করতে হয়েছে সরকারের ভেতরে থেকেও। এখন কয়েকটা বিষয় আমাদের দৃষ্টি রাখতে হবে, ছাত্ররা সফল হবে নাকি ব্যর্থ হবে। আমাদের নাহিদ ইসলাম বা সার্জিস আলমদেরকে মাথায় রাখতে হবে কয়েকটা বিষয়। এক, এই দেশের মানুষ যা কিছু চায়, যুব সমাজ বা তারা সেটা হয়তো বা বুঝতে পেরেছেন এতদিনে, তারা এই দেশে পূর্বের মতো কোনো রাজনীতি দেখতে চায় না। এবং আওয়ামী লীগ, বিএনপি বা জামাত এই দেশকে যা কিছু দিয়েছে তার বিপরীতে এমন কিছু দিতে হবে যেটা দেশের মানুষ চায়। 2 নম্বর, আমাদের নতুন যে দলটি আসবে, এই দলটিকে মানুষের আস্থা অর্জনের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং আস্থা অর্জন করতে হবে। কিভাবে সেটি সম্ভব? ধরেন বিএনপি 5 তারিখের পর, মানে আগস্টের 5 তারিখের পর সবচেয়ে সম্ভাবনাময় দল ছিল বিএনপি, কিন্তু সেই বিএনপির মধ্যে এখন নানান রকম গুঞ্জন বা বিএনপি আলোচনার শীর্ষে রয়েছে, কারণ তার নেতা কর্মীরা সারা দেশে যা কিছু করেছে তার দায় বিএনপিকে নিতে হয়েছে। পক্ষান্তরে ছাত্র সমাজ বা যারা নতুন দল করবে, তারা কিন্তু সরকারের 6 মাস বা 6.5 মাস রয়েছিলেন, ঠিক ছিলেন, বা তারা কিন্তু ক্ষমতার কেন্দ্রে ছিলেন। তারা কি দিতে পেরেছেন এই সময়টির মধ্যে বা আগামীতে কি দিতে পারবেন, সেই বিষয়টি জনগণকে প্রকাশ করতে হবে। 3 নম্বর, তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসবে। 1, তাদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলতে চাইবে, সেই ফাঁদ তারা কেটে বেরিয়ে আসতে পারবেন কিনা। তাদের সামনে অনেক রকম বাধা আসবে, সেই বাধা তারা উপেক্ষা করতে পারবেন কিনা। তাদের সামনে অনেক রকম প্রলোভন আসবে, সেই প্রলোভন তারা উপচিয়ে নিজেকে স্বচ্ছতার প্রমাণ দিতে পারবেন কিনা। তাদের মধ্যে রাজনৈতিক অনেক বিরোধ তৈরি হবে, সেই বিরোধকে তারা মীমাংসা করে তারা বেরিয়ে আসতে পারবেন কিনা। এরকম অনেকগুলো বিষয় তাদের সামনে আসবে। এখন প্রশ্ন হলো যে ছাত্ররা নতুন দল গঠন করতে চাইছেন, তাদের জনপ্রিয়তা রয়েছে কতটুকু। একটা বিষয় মনে রাখতে হবে, ইমরান খান তেহরিকে ইনসাফ যখন গঠন করেন, মানে ক্ষমতায় বসার 24 থেকে 26 বছর আগে তিনি এই দলটি গঠন করেন, এবং ক্রিকেটে পাকিস্তানকে একটা শিরোপা, বিশ্বকাপের শিরোপা দিয়েই ইমরান খান এই দলটি গঠন করেন। প্রথমে এই দলটি নানান রকম প্রতিহিংসার শিকার হন, মানুষের নিন্দার শিকার হন, কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সহজে মানুষ গ্রহণ করতে চায় না। তো ইমরান খান সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে 24 থেকে 25 বছরের মাথায় তার দলকে ক্ষমতা এনেছিলেন, কারণ মানুষের কাছে তিনি আস্থা অর্জন করতে পেরেছেন। কিন্তু ছাত্রদের সামনে একটা সুবিধাজনক অবস্থান রয়েছে, কারণ তারা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় ঘটিয়ে সরাসরি তারা একটা সরকার তৈরি করেছে তাদের ইচ্ছে মতো। হতে পারে সব রাজনৈতিক দলের পছন্দ ছিল উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে, কিন্তু ছাত্ররা সেই পরিষদের গুরুত্বপূর্ণ পদে বসেছিলেন। সেই পদে বসে তারা ব্যক্তিগত কতটুকু লাভ খুঁজেছেন বা রাষ্ট্র বা জনগণের কতটুকু লাভ খুঁজেছেন, সেটা হিসেব নিকেশ দেওয়ার সময় এসছে আগামী নির্বাচনে। অতএব ছাত্রদেরকে মাথায় রাখতে হবে, তারা জনগণের সরকার তৈরি করবে নাকি একটা নামকস্তের দল তৈরি করবে। কারণ বাংলাদেশের নতুন দলগুলোর ভবিষ্যৎ খুব বেশি ভালো না, যেটা আমরা নূর রাশেদের দলকে দেখছি বা আমরা আরও অনেক দলকে দেখছি। আজ পর্যন্ত 40টা, 48টা বা 50টা রাজনৈতিক দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে খুব কম দলই আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের বাইরে কোনো দলকে আমরা দেখতে পাচ্ছি না। অতএব এই চ্যালেঞ্জগুলো আমাদের নতুন ছাত্রদের সামনে আসবে। এখন শেষ যে কথাটি বলতে পারি, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম,
সার্জিস আলম, হাসনাত বা আরও যারা রয়েছে, তারা আমাদের কাছে পরীক্ষিত ফাইটার। এই কথাটি শুরুতেই বলেছিলাম। তারা লড়াই সংগ্রামে বিজয়ী হয়েছে, কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে তারা বিজয়ী হতে পারবেন? ওই যে বললাম, তাদের সামনে অনেক বাধা আসবে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে সমন্বয়কদেরকে নিয়ে যে ভিডিওটা দেখলেন, এই বিষয়টা নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। বিশেষ করে অনেকেই বলতেছে যে সমন্বয়ক সার্জিস আলমকে গণধোলাই দিয়েছে, এটা একটা ফেক এবং গুজব। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সমস্ত ভিডিওটি দেখার পরে আপনারা মূল্যবান আপনাদের নিউজটি জানতে পারবেন যে মেন কাহিনী কী ছিল। সমন্বয়কদের ভিতরে মারামারি এমন কিছু হয়নি, বা পদ নিয়েও এমন কোনো আহামরি কিছু হয়নি। আপনারা হলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাবেন। বর্তমানে অনেকেই বলতেছে সেগুলো ভুয়া এবং ফেক। দয়া করে আপনারা কেউ ভুয়া এবং ফেকে কান দেবেন না। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি। যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। ধন্যবাদ।